প্রথমেই ফিরে যাব আজ থেকে প্রায় ৮০ বছর আগে। ১৯৪৪ সাল, স্থান রেঙ্গুন। এক বিশাল মাঠে বক্তৃতা দিচ্ছেন ভারতবর্ষের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। উপস্থিত লাখো লাখো দর্শকের সঙ্গে অবাক বিস্ময়ে তাকে দেখছে ১৬-১৭ বছর বয়সের এক কিশোরী। নেতাজির অগ্নিময়ী বক্তৃতায় শিহরিত হচ্ছে তার মন প্রাণ। এই কিশোরী কিন্তু কোনো সাধারণ মেয়ে ছিল না। রেঙ্গুনে তাদের ধনাঢ্য পরিবারের অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং গান্ধীজি। কিশোরী মেয়েটি নেতাজির কথায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নেতাজি যখন তহবিল গড়ার জন্য অনুদানের কথা বলেন, মেয়েটি তার সমস্ত সোনা ও হীরের গয়না ত্রাণ তহবিলে দান করেন। রেঙ্গুনের অতি ধনী পরিবারের এই অগ্নিকন্যার নাম ছিল রাজামণি। নেতাজি স্বয়ং রাজামণির বাড়িতে তার অলংকার ফেরত দিতে গিয়েছিলেন। অলংকার ফেরত নেওয়া তো দূরের কথা, দেশের প্রতি অসীম ভালোবাসা দেখে সেদিন নেতাজি রাজামণি ও তার ৫ জন বন্ধুকে আজাদ হিন্দ বাহিনীতে যুক্ত করেন। সাহসী রাজামণি যুক্ত হয় রানী লক্ষ্মীবাঈ ব্রিগেডে। তার নতুন নাম হয় সরস্বতী রাজামণি। এই সরস্বতী রাজামণি ছিলেন আইনের গুপ্তচর। তারা মেয়েরা ছেলের সাজে ছদ্মবেশে ব্রিটিশ অফিসারদের শিবির ও বাড়িতে কাজ করত এবং গোপন খবর নেতাজির কাছে পাঠাত। একবার আইনের গুপ্তচর হয়ে কাজ করার সময় নিজের ডান পায়ে গুলির আঘাত লাগে রাজামণির। তিনি নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি নর্তকী হয়ে সেনা শিবিরে গেলাম। ব্রিটিশদের ড্রাগ দিয়ে বন্ধুদের উদ্ধার করে যখন পালাচ্ছিলাম তখন একজন ব্রিটিশ আমায় গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় আমি এবং আমার সঙ্গী দুজনেই গাছে উঠে বসেছিলাম। সেখানে ৩ দিন ছিলাম। চতুর্থ দিনে আমরা নেমে এসেছি। নেতাজি আমাদের সাহসিকতায় খুশি হয়ে সালাম দিয়েছিলেন। জাপানি সম্রাট নিজেই একটি পদক দিয়েছিলেন। অসহ্য যন্ত্রণা, ৯৬ ঘণ্টা গুলিবিদ্ধ অবস্থায় লুকিয়ে থাকা, তবু সঙ্গীকে ফেলে ময়দান ছাড়েননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নেতাজি আইনে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরস্বতী রাজামণি এবং তার পরিবারও অন্যান্যদের সঙ্গে ভারতের চেন্নাইয়ে এসে থাকতে শুরু করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত খুবই কষ্টে কাটান। ২০১৮ সালের ১৩ই জানুয়ারি নীরবে দেহত্যাগ করেন ভারতের সবথেকে কনিষ্ঠা ছদ্মবেশী নারী গুপ্তচর সরস্বতী রাজামণি। স্যার, ভদ্রমহিলা আবারও এসেছেন, ভেতরে আসতে বলবো? ডিআই সাহেবের সাক্ষাৎ করতে এসেছেন একজন ৭০ বছরের বৃদ্ধা, যিনি দক্ষিণ কলকাতার এক স্কুলে চাকরি করতেন। ভেতরে ঢুকতেই বিরক্তির সুরে ডিআই বললেন, যা বলার আছে তাড়াতাড়ি বলুন। আপনার সার্ভিস বুকে কোয়ালিফিকেশনের কোনো উল্লেখ নেই। আপনি যে বিএ পাশ করেছেন তার প্রমাণ কোথায়? আপনাকে স্কুল কমিটি সিলেক্ট করেছিল কম্প্যাশনেট গ্রাউন্ডে। সার্ভিস বুকে লেখা রয়েছে, she has been selected on recommendation of a senior cabinet minister and the school committee has been compelled to recruit her on compassionate ground that she was a freedom fighter and had been in jail for a several long year. বৃদ্ধার চোখে মুখে এবারে ফুটে উঠল অপমানের ছাপ। ১৯৩১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স নিয়ে বিএ পাশ করেন। পরের বছর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে তার সার্টিফিকেট পাওয়ার কথা ছিল, কিন্তু তা আর হলো কই। সেদিনই যে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাবন্দি করল। তার সার্টিফিকেটও বাতিল করে দিল। জেল থেকে ছাড়া পাওয়ার দিন কয়েক বছর পর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে আবারও কারাবরণ করলেন। এরপর দেশ স্বাধীন হল। স্বাধীন দেশের নেতাদের দাক্ষিণ্য স্থলে চাকরি করলেন কয়েক বছর, কিন্তু পেনশন পেলেন না। অনেক কষ্ট করে একবার ভিসির সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সেনেটের অনুমতি ছাড়া কাউকে সার্টিফিকেট দেওয়া যাবে না। অবাক বিস্ময়ে বৃদ্ধা ভাবলেন,
সেই দিনটির কথা, যেদিন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের পরোয়া না করে শহীদ বিনয় বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে চ্যান্সেলর স্ট্যানলি জ্যাকসনের দিকে রিভলভার চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। সেদিন কিন্তু তার দুচোখ ভরেছিল স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন। আজকের অন্ধকার ছিল না। স্বাধীন ভারতবর্ষ তথা কলকাতা শহরটাকে তার মনে হয়েছিল জেলখানা। এর থেকে পরাধীন দেশের জেলখানা তার কাছে অনেক গর্ব ও আনন্দের ছিল। হতাশায় দুঃখে এবারে তিনি একদিন চলে গেলেন ঋষিকেশ। এরপর বহুদিন পর অমৃতবাহিনী গঙ্গার ঘাটে পাওয়া গেল এক বেওয়ারিশ লাশ। খবরের কাগজে ছবি দেখলেন ডক্টর ত্রিগুণা সেন। পুলিশ মর্গে গিয়ে দেখলেন যিনি একদিন বাংলার ছোটলাটকে বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে গুলি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন, যিনি ছিলেন বাঙালির শ্রেষ্ঠ বীর। দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসুর জীবনে শ্রেষ্ঠ শিক্ষক বেণীমাধব দাশের কন্যা, যিনি কেন্দ্রীয় সরকারের দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের জন্য পেনশন প্রত্যাখ্যান করেছিলেন নীতিগত কারণে। স্বাধীন ভারতবর্ষের সেই উচ্চশিক্ষা দপ্তরে অপমানে, অর্থাহারে, অনাহারে মৃত্যুবরণ করতে হল। শেষকালে বঙ্গভূমিকেও তিনি পেলেন না। তিনি বীরাঙ্গনা বীণা দাস। বেলা বোসকে মনে পড়ে, চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছ? সদ্য চাকরি পাওয়া একজন যুবক ফোন করে তার প্রেমিকাকে বলছে, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। বেলা বোসের এই গানটি একসময় তরুণ মনে যথেষ্ট আলোড়ন তুলেছিল। বেলা বোসের ফোন নাম্বারটাও আজও আমাদের মনে আছে। এবারে সেই বীরাঙ্গনাকে নিয়ে আলোচনা করব। তার নামও বেলা বসু মিত্র। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেজদাদা সুরেশচন্দ্র বসুর কনিষ্ঠা কন্যার স্মরণে ভারতবর্ষের রেল স্টেশন হয়েছিল। তার নাম বেলানগর। 1920 সালে দক্ষিণ 24 পরগনায় কোদালিয়া গ্রামে বেলা বসুর জন্ম হয়। 1940 সালে রামগড় কংগ্রেস অধিবেশন বয়কট করে নেতাজি যে আপোষ বিরোধী সংগ্রামের ডাক দিয়েছিলেন, বেলা বোস ছিলেন সেখানে নারী বাহিনীর প্রধান। 1936 সালে তার বিয়ে হয় আজাদ হিন্দ বাহিনীর গুপ্তচর বিভাগের অন্যতম প্রধান হরিদাস মিত্রের সঙ্গে। পূর্ব এশিয়া থেকে আজাদ হিন্দ ফৌজের যে বিভিন্ন দলগুলি নেতাজি ভারতে প্রেরণ করেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নিরাপদে অবতরণ করানোর দায়িত্ব ছিল বেলার ওপর। 1944 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কলকাতার এক গোপন স্থান থেকে সিঙ্গাপুরে ট্রান্সমিটারে সংবাদ আদান প্রদান এবং নিরাপদে বিপ্লবীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন বেলা মিত্র। এই অসাধ্য সাধন করার জন্য তিনি নিজের দুর্মূল্য অলংকার বিক্রি করেন। দেশ স্বাধীন হওয়ার পর বেলা মিত্র ঝাঁসির রানী নামে এক সেবাদল গঠন করেন। এদের প্রধান কাজ ছিল পূর্ববঙ্গ থেকে আগত অগণিত উদ্বাস্তুদের পুনর্বাসন। বালি ডানকুনির কাছে অভয়নগরে উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়ার জন্য শিবির তৈরি করে সেখানেই থাকতেন তিনি। 1952 সালের 31 জুলাই এই মহীয়সী নারীর জীবনাবসান হয়। পর্দার আড়ালে থেকেই আজীবন কাজ করেছেন তিনি। তাই দিদি ইলার মতো স্বীকৃতি পাননি ভারতের ইতিহাসে। একটি বিষয় হয়তো অজানা, তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের মা। তাকে সম্মান জানাতেই ভারতীয় রেল বর্ধমান কর্ড লাইনে ওই উদ্বাস্তু শিবির সংলগ্ন স্টেশনটির নামকরণ করেছিলেন বেলানগর। চারুশীলা গোস্বামী, এই নামটি নিশ্চয়ই কেউ শোনেননি। কি করেই বা শুনবেন? আমাদের ঐতিহাসিকেরা ভারতের স্বাধীনতা সংগ্রামের এই সমস্ত বীরাঙ্গনাদের বিষয়ে সম্পূর্ণ নীরব। ইনি ছিলেন ক্ষুদিরামের দিদি, যদিও রক্তের সম্পর্ক ছিল না। জন্ম 1883 সালে মেদিনীপুরে।
বিয়ের বছর 5 মধ্যেই বিধবা হয়ে ফিরে আসেন পিত্রালয়ে। এদিকে অনাথ ক্ষুদিরাম মায়ের স্নেহ পেতেন তাঁর দিদির কাছে। ক্ষুদিরামের ফাঁসির খবর শুনে চারুশীলা দেবী প্রচণ্ড মর্মাহত হন। সেদিন থেকে তিনি মনে প্রাণে একজন বিপ্লবী হয়ে ওঠেন। 1921 সালে তিনি মেদিনীপুরে মহিলা সমিতি গঠন করেন। 1922 সালে কলকাতা ট্রেনিং স্কুল থেকে পড়াশোনা করে গ্রামে ফিরে রাজনৈতিক ও সামাজিক গঠনমূলক কাজ শুরু করেন। 1930 সালে লবণ আইন অমান্য আন্দোলনে তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। এমনই এক জনসভায় 12 বছরের এক কিশোর লাঠিচার্জে রক্তাক্ত হলে পুলিশের লাঠি কেড়ে নিয়ে তাদেরই 2-4 ঘা বসিয়ে দেন। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। শুরু হয় জেল জীবন। জেলখানার বন্দীদের সুযোগ সুবিধার দাবিতে তিনি সেখানে অনশন শুরু করেন। ব্রিটিশ সরকার তার দাবি মানতে বাধ্য হয়েছিল। 1933 সালে জেলাশাসক বার্জ হত্যার পর ব্রিটিশ সরকার চারুশীলা দেবী মেদিনীপুর জেলায় বসবাসের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এরপর তিনি পুরী চলে যান। 1938 সালে কলকাতায় এসে পূর্ব পরিচিত শৈলেন ঘোষের সহায়তায় এক প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান। তারপর একদিন লোকচক্ষুর আড়ালে নীরবে হারিয়ে যান মেদিনীপুরের এই অগ্নিকন্যা। একটি প্রশ্ন রেখে গেলেন, এনাদের মতো স্নেহশীলা দিদি না থাকলে কি ক্ষুদিরাম পারতেন অগ্নিযুগের পদাতিক হয়ে উঠতে? প্রথম গুলিটা লাগল বাম হাতে। শরীর থরথর করে কাঁপছে, তবু দেশের পতাকা মাটিতে স্পর্শ করতে দিলেন না। এবারে গুলি করা হলো ডান হাতে। বসে পড়লেন মাটিতে। সন্তানকে আঁকড়ে ধরে থাকার মতো বুকে জড়িয়ে রাখলেন প্রিয় দেশের পতাকাকে। নপুংসক পুলিশ অফিসার অনিল ভট্টাচার্যের নির্দেশে 73 বছরের বৃদ্ধার কপাল লক্ষ্য করে গুলি করা হলো। ক্ষীণ কণ্ঠে বন্দে মাতরম বলতে বলতে দেশমাতৃকার কোলে চিরনিদ্রায় শুয়ে পড়লেন আজন্ম সেবিকা মাতঙ্গিনী হাজরা। 1869 সালের 17 নভেম্বর তমলুকের কাছে হোগলা গ্রামের মাইতি পরিবারে তাঁর জন্ম। মাত্র 12 বছর বয়সে আলিনান গ্রামের সম্পন্ন কৃষক 60 বছরের ত্রিলোচন হাজরার সঙ্গে মাতুর বিয়ে হয়। বিয়ের 6 বছরের মাথায় স্বামীহারা হয়ে সংসারে জায়গা না পেয়ে পাশের এক জমির ঝুপড়ি কুটিরে আশ্রয় নেন মাতঙ্গিনী। তরুণী অবস্থায় আত্মসুখ বিসর্জন দিয়ে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হন। আগামী 50 বছর গরীয়সী ভারতমাতাই তোমাদের একমাত্র আরাধ্য দেবতা হোক। স্বামীজির জনসেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি 2 প্রখ্যাত বিপ্লবী অজয় মুখোপাধ্যায় ও সতীশ সামন্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। এরপর গান্ধীজির মহান অহিংস অসহযোগ আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি গ্রামে গঞ্জে গান্ধীজির ভাবাদর্শ প্রচার এবং জনসেবা করতে থাকেন। 1920 থেকে 1942 তিনি কংগ্রেসের প্রতিটি আন্দোলনে যোগ দিয়েছিলেন। সবেতেই জুটেছে নির্মম অত্যাচার। অসংখ্যবার জেল খেটেছেন। কারাদণ্ডের রায় ঘোষণার পর হাসি মুখে বলেছেন, দেশের জন্য, দেশকে ভালোবাসার জন্য দণ্ডভোগ করার চেয়ে বড় গৌরব আর কি আছে। গান্ধীজির অনুসারী হওয়া সত্ত্বেও তিনি সহিংস আন্দোলন শুরু করেছিলেন। 1942 সালের 29 সেপ্টেম্বর বেলা 3টা ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় ইংরেজের গুলিতে আত্মাহুতি দিলেন গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কয়েকজন বীরাঙ্গনাদের জীবনের সংক্ষিপ্ত দিক আলোচনা হল। এমন হাজার হাজার অগ্নিকন্যাদের নিঃশর্ত আত্মাহুতির মধ্য দিয়ে স্বাধীন ভারতবর্ষের পথ সুগম হয়েছিল। অগ্নিযুগের এই নির্ভীক বীরাঙ্গনাদের
প্রণাম জানাই।